অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আপনাকে আমরা সঙ্গীত শিল্পী হিসেবেও দেখেছি এবং অভিনয় শিল্পী হিসেবেও দেখেছি। তবে আপনি নিজেকে কোন পরিচয়ে পরিচিত করতে বেশি পছন্দ করেন? তুলার বালিশে ঘুম পাড়াবো আয়, উবাল হাওয়ার বাতাসে চুল উড়াবো আয়। আপনার লাইফের টার্নিং পয়েন্ট হিসেবে কিন্তু অনেকেই ম্যাজিক আমি বাউলিয়ানাকে প্রেম বলে। করব না তারও সনে, যে জন প্রেমের ভাবনা জানে সেই প্রেমেতে হয় না বশ। আমি মনে করি যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, যেটা আমার জীবনে খুবই সত্য। বাড়ামু না, আমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়ামু না। জীবনে যদি আর কিছু না পাই তবুও মানের মায়ার গানটা গাইবো আর খাইন্দ না। রাই বিনোদিনী, রাই বিনোদিনী, প্রত্যেকের দর্শনকে আমি আইডল হিসেবে দেখি। রাই বিনোদিনী। আমার ফার্স্ট সিন ছিল মোশাররফ করিমের সাথে। উনি শুধু আমাকে বলেছিলেন যে তুমি অভিনয়টাই করো না, তাহলেই হবে। কেটে আদর দেব গায়, এলো চুলে সিথি কেটে আদর দেব গায়। আমার যিনি দোতলার গুরু, উনি আমাকে বলেছিলেন যে আমি তোমাকে কি শেখালাম আমি নিজেও জানি না, 1 মাসে 4টা লেসনে কতটুকু শেখা যায়, কিন্তু তুমি এটা করে ফেললে। কারণ উনি আমাকে একটা কথা বলেছিলেন যে আমার এই হাত আমি তোমাকে দিয়ে দেব। ওয়েলকাম টু স্পটলাইট। আপনাদের সাথে আছি আমি মেহজাবিন রিদি এবং আজকে আমাদের সঙ্গে আছেন একজন পরিচিত মুখ, পরিচিত কণ্ঠ। মঞ্চ, টেলিভিশন, রেডিও সব জায়গায় তাকে আমরা দেখেছি। কামরুজ্জামান রাব্বি, কেমন আছেন? আমি খুব ভালো আছি। ভেরি ভেরি ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। কেমন লাগছে এখানে এসে আজকে? ভীষণ ভালো লাগছে। আমি প্রথমবারের মতো আসলাম এবং না আসলে আসলে মিস করতাম এটা। খুব ভালো লাগছে। আপনাকে আমরা সঙ্গীত শিল্পী হিসেবে দেখেছি এবং অভিনয় শিল্পী হিসেবেও দেখেছি। তবে আপনি নিজেকে কোন পরিচয়ে পরিচিত করতে বেশি পছন্দ করেন? নিঃসন্দেহে একজন সঙ্গীত শিল্পী, কারণ সঙ্গীতটাই আমার জীবনের শুরু এবং শেষ হোক তেমনটাই চাই। অভিনয়টা আসলে একজন সঙ্গীত শিল্পী বা একজন গায়ক, একজন গায়েন যে অর্থেই বলি, তারা অভিনয়টা করেন, গান গাইতে গাইতেই করেন। সেই জায়গা থেকে আমার অভিনয়ে যাওয়া। আচ্ছা, এই সঙ্গীত জীবনে আসার যাত্রাটা কিরকম ছিল এবং এই জার্নিটা সম্পর্কে আমরা একটু জানতে চাই। এইটা একটু অদ্ভুত। অদ্ভুত এই জন্য বলছি যে আমি আসলে কখনো চাই নাই যে আমি সঙ্গীত শিল্পী হব, বা গান আমার জীবনের একটা সঙ্গী হবে। এটা কখনোই ভাবিনি। ইচ্ছা ছিল লয়ার হব। তো একটা সময় আমার জীবনে আমি এসএসসি পরীক্ষাতে জিপিএ 5 পাই, ইন্টারমিডিয়েট 2 বার ফেল করি। থার্ড টাইম তো পরীক্ষা দিয়ে পাশ করেছি। কিন্তু ওই সময়টাতে আর পাবলিক কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি এবং কোনোভাবেই আ লতে পড়ার ইচ্ছাটা আর পূরণ করতে পারিনি। তখন মনে হলো যে গানটা তো আছে আমার সাথে এবং বাই বর্ন আমি গাইতে জানি। এই তো গান নিয়ে এই আজ থেকে ১০-১২ বছর আগে আমার গান নিয়ে যাত্রাটা শুরু হয়। তো আজকে এই জায়গায়। সো আমি মনে করি যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, যেটা আমার জীবনে খুবই সত্য। ছোটবেলা থেকে গানের সাথে মেশাটা ছিল কিরকম? মানে আপনি কি ছোটবেলা থেকে গান শিখেছেন বা না, এরকম এরকম কিচ্ছু কিছু? না। আমি ওই যে বললাম বাই বর্ন গাইতে জানি। জন্মসূত্রে গানের কণ্ঠটা ভালো। আমি শুনে, শুনে গাইতাম, কপি আপনার করে ফ্যামিলি গাইতাম। থেকে কেউ আছেন যিনি এরকম গান আমার গান? বাবা গান পছন্দ করতেন, বাবা গান গাইতেন। বাবার একটা সময় ইচ্ছা ছিল বাবা গান নিয়ে অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু গ্রামে যেটা হয়, গ্রামের পরিবার সেই সুযোগ সুবিধাটা পায়নি এবং বাবা আমাকে চেষ্টা করেছে গান শেখানোর, কিন্তু গ্রামে তো সেরকম শিক্ষক পাইনি, গানের হুম, শিক্ষক। হুম। এবং বাবা হারমোনিয়াম কিনে দেয় খুব ছোটবেলায়, ক্লাস 2 বা 3 তে পড়ি তখন। হারমোনিয়ামে সারেগামাপাধানি সেটা বাবাই শিখিয়ে দিয়েছিলেন। এরপর আর শেখা হয় নাই। একদমই যখন আমি যে বলছিলাম যে ফেল করেছিলাম ২ টা বছর। ওই ২ টা বছরে ৩ মাস গান শিখেছিলাম। রাজশাহীতে আমার গ্রামের বাড়ি। রাজশাহী শহরে আমি একজন ওস্তাদ নিজামুল ইসলাম খান, উনার কাছে ৩ মাস গান শিখেছিলাম। এরপর ঢাকায় আসি। ঢাকায় এসে ছায়ানট, ছায়ানটে গান শেখা ৪ বছর। তারপর একটা রিয়েলিটি শোতে যাওয়া বাউলিয়ানা, এবং সেখানে পঞ্চম হই বাউলিয়ানার ২য় আসরে। এরপর ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা থেকে মিউজিক অনার্স মাস্টার্স, এখন জাহাঙ্গীরনগরে পিএইচডি করছি। এই হচ্ছে গান শেখার জার্নিটা। আপনার লাইফের টার্নিং পয়েন্ট হিসেবে কিন্তু অনেকেই ম্যাজিক বাউলিয়ানাকে বলে। হুম, হুম, সো হুম। ওই ম্যাজিক বাউলিয়ানাতে অংশগ্রহণ করা এবং সেখান থেকে রাতারাতি কিন্তু একটা ফেম পেয়ে যাওয়া, এই পুরো অভিজ্ঞতাটা কেমন ছিল? এটা ভীষণ আনন্দের। আসলে ম্যাজিক বাউলিয়ানা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট নিঃসন্দেহে।
আর ম্যাজিক বাউলিয়ানাতে গিয়েছিলাম জন্য আমার জীবনের সেকেন্ড টার্নিং পয়েন্ট, এবং যেটা এখন পর্যন্ত অনেক বড় একটা টার্নিং পয়েন্ট বলে আমি বিশ্বাস করি, সেটা তৈরি হয় অনলি ফর ম্যাজিক বাউলিয়ানা। ম্যাজিক বাউলিয়ানাতে আমাকে যে দর্শকগুলো দেখেছিলেন তাদেরই কেউ একজন আমাকে শ্রীমঙ্গলে আমন্ত্রণ করেন। আমি সেখানে যাই এবং চা বাগানে দাঁড়িয়ে একটি গান গেয়েছিলাম, আমি তো ভালা না ভালা লয়ে থাইকো। সেই গানটা আমার নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করার 3 থেকে 4 দিনের মধ্যে সারা দেশেই আমি বলবো যে ওই সময় তো ভাইরাল 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 এই ব্যাপারটা তৈরি হয় এবং পছন্দ করেন আলটিমেটলি সবাই। আজও সেই গান অনেকেই পছন্দ করেন। তো সেইটা ছিল আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট, সব থেকে বড় টার্নিং পয়েন্ট বলে আমি বিশ্বাস করি। আর সেই আনন্দের কথা বা সেই মুহূর্তগুলো এক্সপ্লেন করা খুব কষ্ট, কারণ ভালো লাগা, আমি এভাবেই বলি যে ওই গানটার কারণে আজকে কামরুজ্জামান রাব্বি এই চেয়ারে বসে কথা বলতে পারছে। আচ্ছা, ওই সময় অডিশন দেওয়ার কোনো মজার গল্প মনে আছে? হ্যাঁ, আমি যখন অডিশন দিই আমার গায়ে তখন 102 ডিগ্রি জ্বর, আচ্ছা। এবং আমার অডিশনের রেজিস্ট্রেশনটা আমি করতেই চাই নাই, আমার ছায়ানটের বন্ধুরাই করে দেয়। এবং একজন বন্ধু সীমান্ত, সে আমাকে স্পেশালি ওই ডেতে যেদিন অডিশন হবে আমাকে ফোন দিয়ে বলে যে আয় একটু আড্ডা দেই, তুই তো জ্বর গায়ে বুঝতেই পারছি, গান না গাস, একটু আড্ডা দিই। গেলাম আমি কচিকাচার মেলায়, এবং সেখানে লম্বা লাইনে দাঁড়াবো না, বন্ধুটা দাঁড়ানো, একটা পর্যায়ে গিয়ে যখন দাঁড়াতে বাধ্য হলাম সে আমাকে টান দিয়ে নিল। প্রথম একটা বুথে গেলাম ফার্স্ট রাউন্ডে, এবং সেখানে গান শোনার পরে আমাকে সিলেক্ট করলেন, আমার ওই বন্ধু সিলেক্ট হলো না, কিন্তু আমি সিলেক্ট হলাম। এবং সে বললেন যে তুই অ্যাটলিস্ট দেখ, আমার গায়ে খুব জ্বর, এবং আয়োজকরা আমাকে ওষুধ দেয় প্যারাসিটামল, সেটা খেলাম। খাওয়ার পরে যখন শরীরটা ঘামছিল, ওই মোমেন্টে আমার সেকেন্ড রাউন্ডে গাইবার জন্য কল, ঠিক সেখানে গেলাম এবং ওই জ্বর শরীর নিয়ে গাচ্ছিলাম। তো সব কিছু মিলে বিচারকরা পছন্দ করেছে এবং খুব ভালোভাবে পছন্দ করেছে। ওই সময় কোন গানটা সবচেয়ে বেশি দর্শক জনপ্রিয়তা পেয়েছিল? ওই সময় আমি গিয়েছিলাম হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায় পাও কি সুখ। এই গানটা গান পোকা ব্যান্ডের থেকে শুনেছিলাম, তারা টিএসসি বেসড, ঢাকা ইউনিভার্সিটি বেসড একটা ব্যান্ড, তাদের থেকে শুনেছিলাম। তার অনেক পরে তাশরিফ খানরা, কুড়েঘররা কাভার করেছে, বাট ওইটা আমি বলছি যে সেটা 2016 সালের গল্প, আর তাশরিফরা করেছিল 2018 সালের দিকে, তো 18 বা 19 সালের দিকে। তো ওই সময় ওই গানটা আমি প্রথম দোতারা বাজিয়ে গেয়েছিলাম, এবং বেশ ভালো পছন্দ করেছে দর্শকরাও এবং বিচারকরা স্পেশালি। সেটা দিয়ে ম্যাজিক বাউলিয়ান স্টুডিও রাউন্ডে আমার যাওয়া, তারপর একটার পর একটা গান নিয়ে পরের রাউন্ড এই করতে করতে টপ 5 এবং পঞ্চম হই আমি ম্যাজিক বাউলিয়ানায় 2016 সেকেন্ড সিজনে। অসাধারণ। দোতারার সাথে কিন্তু আপনার একটা আত্মা আত্মার সম্পর্ক আছে, যেটা আপনার সাথে প্রায় দেখা যায়। সো এই রিলেশনটা কিভাবে হলো, যেন কেন আপনি দোতারাকেই চুজ করলেন? আসলে আমি দোতারা বাদক নই, মানে আচ্ছা। দোতারা যারা বাজায়, দোতারা স্টাইলে যারা ম্যান্ডোলিন বাজায় বা ইউকুলেলে বাজায়, আমার থেকে অনেক ভালো বাজায় সবাই। আমি যেটা করি যে, আমার শুরুটার কথা যদি বলি, আমি বাবাকে বলেছিলাম, ওই যখন আমি ফেল করেছি ঢাকায় আসলাম তার টাইম পাস করে, দেন বাবাকে বললাম যে বাবা আমার একটা গিটার হলে ভালো হয়, আমি গিটার শিখবো, গিটার বাজাবো আর গান করব। তো বাবা বললেন যে তুমি একটা কাজ করো, গিটারটা না নিয়ে এটাকে, আমার যেটা আছে সেটা স্বরাজ, দোতারার আদি ফর্ম, মানে স্বরাজ থেকে কনভার্টেড হয়ে দোতারা এসছে, সেটা কালের বিবর্তনে। তো স্বরাজটা ছিল, আমাকে বললো তুমি এটাই বাজাও, কিন্তু কে আমাকে শেখাবে? এবং ওইখানে একজন ভদ্রলোক ছিলেন আব্দুল জলিল, ওনাকে আমি মামা ডাকতাম, উনি আমার স্বরাজ বা দোতারার গুরু। উনি আমাকে 1 মাস শেখান এবং 1 মাসে 4টা লেসন দেন। সেই 4টা লেসনে আজকে আমি যা বাজাই সেটাই। তো এইটা আমি যখন ঢাকায় আসলাম ওই 1 মাস পরে, আমার বাবা আমাকে বলেছিল যে তুমি যদি দোতারার সাথে প্রেম করতে না পারো, দোতারা কখনো কথা বলবে না, যেদিন ওর সাথে প্রেম হবে সেদিন কথা বলবে। আমার গুরু যিনি আব্দুল জলিল, উনিও আমাকে বলেছিলেন যে বাবা তুমি চেষ্টা করো। এবং আমি যখন রিয়েলিটি শোতে দোতারা বাজিয়ে গান করলাম, আমি তো ভালানা, এই গানটা ভাইরাল হলো দোতারা বাজিয়ে, তখন আমার মামা, স্পেশালি ভালানার আগেই আব্দুল জলিল, আমার যিনি দোতারার গুরু, উনি আমাকে বলেছিলেন যে আমি তোমাকে কি শেখালাম আমি নিজেও জানি না, 1 মাসে 4টা লেসনে কতটুকু শেখা যায়, কিন্তু তুমি এটা করে ফেললে। কারণ উনি আমাকে একটা কথা বলেছিলেন যে আমার এই হাত আমি তোমাকে দিয়ে দেব। তো উনি 40 বছর দোতারা বাজিয়েছেন, কাউকে কখনো শেখান নাই, আমাকেই প্রথম শেখালেন। যাই হোক, সব কিছু মিলে আসলে দোতারাটা আমার কাছে এমনভাবে জড়িয়ে আছে যে দোতারার মাধ্যমে আমার রিয়েলিটি শোতে যাওয়া, দোতারার মাধ্যমে আমি তো ভালানা গানটা ভাইরাল হওয়া, কিন্তু কখনোই আমি দোতারা বাদক হিসেবে
মুভ করতে চাইনি। আমার কাছে মনে হয়েছে আমি যখন গান করব, গানের সাথে যদি একটা বাদ্যযন্ত্র থাকে আহ, ভালো লাগে, গানটা প্রাণ পায়। যদিও আজকে নেই, এটার জন্য আমি আমার দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমার কাছে থাকলে আরো বেশি ভালো লাগতো। কোনো অসুবিধা নেই, আপনার কণ্ঠই সবচেয়ে বড় ম্যাজিক। তো আপনার কণ্ঠে এই যে আমি তো ভালা না, এই গানটা আমরা একটু শুনতে চাই। নিশ্চয়ই। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। অন্তরে না রাখিলেও, অন্তরে না রাখিলেও মুখে মুখে রাইখো। আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। অসাধারণ, কি চমৎকার! আপনার কণ্ঠে সত্যি এই ধরনের ফোক গান শুনতে বেশ ভালো লাগে। হুম হুম। গানের তো অনেকগুলো জনরা আছে, হুম। আপনি কেন ফোক গানটাকে বেছে নিলেন? আসলে ফোক বলতে আমরা লোকগানকেই বুঝে থাকি। লোকগান, ফোক এমন একটা বিষয়, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা জাতিরই কিন্তু এক একটা ফোক কালচার বা লোক সংস্কৃতি থাকে। হুম। তো বাংলার যে লোক সংস্কৃতি, তার একটা বড় আহ, বা গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে লোকগান। তো এই লোকগানটার ভেতরে বাংলাকে বোঝা যায়, বাংলাকে জানা যায়। বাংলার যে লোক সংস্কৃতি, বাংলার মানুষ, বাংলার সমাজ, বাংলার ইতিহাস, এই সকল কিছু লোকগানের মধ্যে পাওয়া যায়। মানে লোকগানটা একটা জাতির ইতিহাস পরিচয় বহন করে। হুম। তো এই ইতিহাস পরিচয়, এই দর্শন, একটা জাতির দর্শন, এগুলো জানার জন্য বা জানার আগ্রহেই বলা যায় যে লোকগানের প্রতি আমার এত ভালো লাগা, লোকগান আমি গাই। যে সাধক মহাজনরা যে বাণীগুলো লিখে গেছেন, সেই বাণীর যে মর্মার্থ, সেটা আমাকে বারবারই আগ্রহ তৈরি করে লোকগান গাইবার প্রতি। আচ্ছা, আপনি তো মূলত ফোক সং এবং হুম ফিউশন এই দুটো হুম নিয়েই কাজ করেন, দুটোর হুম সংমিশ্রণে কাজ করেন। হুম। ফোক গানকে ফিউশনে নিয়ে আসা, এটার প্ল্যানিংটা কি ছিল আসলে? আসলে ফোক ফিউশন ব্যাপারটা, আমি ফিউশন বলতে যেটা বুঝি, সেটা হয়তো দুইটা কালচারকে একত্রিত করা। হুম। আমি ধরে নেই ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট বা ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল কিছু প্লেয়িং, এবং সেটার সাথে বাংলার বা ইস্টার্নের যে ভোকাল, সেটাকে ব্লেন্ড করা হুম। বা একত্রিত করা। সেইখানে দুটো জায়গাতেই তাদের স্বকীয়তা বজায় রাখতে হবে। আমার যদি ভয়েস থ্রোয়িংটাও হয় এবং পাশ্চাত্যের যদি বাদ্যযন্ত্র হয়, দুটোকে আমাদের স্বকীয়তা বজায় রেখে কাজ করতে হবে। সেইটাতে আমি বিশ্বাস করি, কারণ এটাই ফিউশনের সূত্র। আমি চেষ্টা করি যে একটা গিটার থাকবে আমার গানে, একটা কিবোর্ড থাকবে, অক্টোপ্যাড থাকবে, কিন্তু সেগুলোর প্রয়োগ কতটুকু হবে, কিভাবে হবে, সেইটা বুঝে কাজ করার। হুম। এবং সেখানে অনেক ভুল হয়ে যায়, আমারও অনেক ভুল হয়, যারা বাজাচ্ছেন তাদেরও অনেক ভুল হয়। কিন্তু সেই ভুলগুলো যেন সমাধান করে সঠিক জায়গায় আসতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকে। সেই অর্থে ফিউশন। আর লোকগানের সাথে ফিউশন করা, এটা আমাদের সমাজের এখন ট্রেন্ড হয়ে গেছে। কারণ যুগে যুগে সমাজের আধুনিকায়ন হবে। হুম। তো সামাজিক আধুনিকায়নের জন্য সমাজের সাথে সম্পর্কিত যা যা আছে, সংস্কৃতি তো আধুনিকায়ন হবেই। হুম। সংস্কৃতির একটা অংশ গান, গানটাও আধুনিক হবে। আর লোকসংস্কৃতির অংশ হিসেবে লোকগান এই সমাজ পরিবর্তনের সাথে সাথে আধুনিকায়ন হবে, এটাই স্বাভাবিক। লোকসঙ্গীত বলতে কিন্তু ওই লোকসঙ্গীত কথাটা বললেই আমাদের মাথায় আসে যে গ্রাম বাংলার একটা টাচ। হুম হুম সো হুম। সেখান থেকে জিনিসটা ফিউশনে আসা, অনেকে কিন্তু বলে যে এতে ফোকের যে অরিজিনালিটিটা আছে সেটা হুম। এখানে কিন্তু লুপ পায়। এটা কি আসলে আপনার কাছে কি মনে হয়? আসলে লোক শব্দের অর্থটা যদি আমরা বুঝি, লোক শব্দের অর্থ কিন্তু মেজরিটি। মেজরিটি কিভাবে বলছি, মানে সংখ্যাগরিষ্ঠতা। হুম। ধরুন যে একটা সময় বাংলায় বা এই বাংলাদেশে একটা সময় কিন্তু বেশিরভাগ মানুষই ছিলেন কৃষক এবং গ্রামেই থাকতেন। তখন সংখ্যাগরিষ্ঠ মানুষ বলতে আমরা কৃষকদেরকেই বুঝতাম, তাদেরকেই লোকও বলতাম। আজকে কিন্তু আপনি সারা বাংলায় খুঁজে দেখবেন যে গ্রাম বলতে বাংলায় সেভাবে আর কিছুই নেই, অন্তত সেটা মফস্বল হয়ে গেছে। মানে হ্যাঁ, নগরায়ন হচ্ছে গ্রামের। প্রতিনিয়ত তো হচ্ছে। আজ থেকে 50 বছর বা 100 বছর আগের এই বাংলাদেশের
মেজর মানুষ ছিল কিন্তু কৃষক মানুষ, তাদের মূল কাজ ছিল কৃষিকাজ, নৌকায় সবাই চলতো। তখনকার গানগুলো কিন্তু নৌকা নিয়েই হতো। এখনকার গান যদি একটা বাইক নিয়ে হয়, মোটরসাইকেল নিয়ে হয়, বা আমরা যেভাবে বলি 3 চাকার একটা অটোরিকশা নিয়ে হয়, সমস্যা কোথায়? কারণ আজকের মেজরিটি তো সেটা। হুম। তো লোকও কিন্তু পরিবর্তনশীল এবং বরাবরই তাই হয়। আজকে আমরা 2026 সালে দাঁড়িয়ে যদি 1980 বা 70-এর দশকে যে গানগুলো তৈরি হয়েছে বা 1950-এর দশকে যে গানগুলো তৈরি হয়েছে সেগুলোকে ভিত্তি হিসেবে ধরে বলছি যে স্বকীয়তা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু 1850 সালে যে গান রচিত হয়েছে, 1950 সালে তো সেটাও নষ্ট করা হয়েছে, যদি আমি এই অর্থে বলি। আসলে লোকগানের বা লোক সংস্কৃতির মূল বৈশিষ্ট্যই হচ্ছে পরিবর্তনশীলতা। এটা যদি পরিবর্তন না হয় তাহলে তো লোক শব্দটাই থাকবে না। লোক মানে পরিবর্তনশীল। এবং আজকে আমি বলবো যে গ্রাম সেগুলো এখন মফস্বল হয়েছে, নগরের দিকে ধাবিত হচ্ছে, নগরায়ন হচ্ছে। তো লোকগান মানে যে গ্রামের গান, গ্রামীণ গান, সেই জায়গাটা আর নেই। এখন সেটা নগরের গানও হয়ে গেছে। কারণ এই নগরটাও এখন পাশ্চাত্যের দিকে ছুটে বেড়াচ্ছে বা যেতে চাচ্ছে। পাশ্চাত্যের সংস্কৃতিকে ফলো করে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা করে যাচ্ছে। Right. সো লোকগানের পরিবর্তনশীলতা এটা ঘটবেই, কিন্তু নষ্ট করার যে বিষয়টা আপনি বললেন, আমি আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম যে স্বকীয়তা বজায় রাখা। হুম। আমি পাশ্চাত্যের একটা বাদ্যযন্ত্র ব্যবহার করব, নিঃসন্দেহে করব, হুম। এবং আমাদের এই ভোকাল যে থ্রোয়িংটা সেটাই রাখবো, কিন্তু দুইটার যেন স্বকীয়তা থাকে। আমি যেন কখনোই একটা ড্রামসের প্লেয়িংয়ের সাথে আমার থ্রোয়িংটাও ওয়েস্টার্ন থ্রোয়িং না করি। হুম। থ্রোয়িংটা যেন আমার এই গ্রাম বাংলার বা আমাদের এই বাংলার থ্রোয়িংটাই থাকে মেইন কন্ট্রোলটা লোকসঙ্গীতের মধ্যেই থাকে। একদম। তো আমরা যদি যে যার জায়গায় স্বকীয়তা বজায় রেখে কাজ করতে পারি, সেটাকেই ফিউশন হবে বা ফিউশন বলতে পারবো। আর এর বাইরে অন্য কিছু হলে কনফিউশন বলতে হবে। এই। আচ্ছা, অনেক তো কথা হলো, এবার আমি একটা ছোট্ট সেগমেন্টে যাব। সেটা হচ্ছে যে আমি একটা বাক্যের অর্ধেকটা বলবো এবং আপনি সেই বাক্যটা ফিনিশ করবেন, এবং সেগমেন্টের Okay. নাম হচ্ছে ফিনিশ দ্য লাইন। আচ্ছা। ওকে, আমি তাহলে বলছি। হুম। আমি যদি পারতাম। আমি যদি পারতাম গানটাকে সবসময় সাথে রেখে অন্য যা যা আছে সবকিছু বিসর্জন দিতে। যদি গান ছাড়া একটা দিন কাটাতে হয় তাহলে। আমি কনফিউজ যে আমি কি করব। জীবনের অর্থ আমার কাছে। জটিল। আমি এখন আর আগের মতো। সবার সাথে মিশতে পারি না। জীবনে যদি আর কিছু না পাই তবুও। গানটা গাইবো। আমি সবচেয়ে বেশি ভয় পাই। মিথ্যা। খুব কম মানুষ জানে যে আমি। রাগী। সবকিছু শেষে আমি শুধু চাই। সবাই ভালো থাকুক। আচ্ছা, আপনি আসলে রাগী বললেন, আপনি বাস্তব জীবনে অনেক রাগী। আমি অনেক রাগী। আমি বদরাগী একটা মানুষ। কিন্তু আহ, আমার রাগের পেছনে যুক্তি থাকে। মানে আমি বিনা কারণে রাগ করি না, বাট আমার আসলে ছাড় দেওয়ার প্রবণতা খুব কম। যেটা সঠিক সেটাকে সঠিক বলতে এবং শুনতে পছন্দ করি। গান এমন একটা বিষয়, এবং আমার কাছে মনে হয় এই গান দিয়ে হাসা যায়, কাঁদা যায়, অভিমান করা যায়, রাগ করা যায়, সব কিছুই করা যায় গান দিয়ে, সম্ভব। আচ্ছা, আপনি সঙ্গীত জীবনে আপনার আইডল মনে করেন কাকে? সত্যিকার অর্থে আমি যে অর্থে আপনি প্রশ্নটা করলেন, যে সঙ্গীতের অনেকেই এটা বলেন করেন, লোকগানে আমার কাছে মনে হয় যে আমি সেভাবে কাউকে আইডল মনে করি না, কিন্তু প্রত্যেকের দর্শনকে আমি আইডল হিসেবে দেখি। সকল সাধক মহাজন তাদের যে দর্শনগুলো আছেন, বাংলাদেশের যত সাধক মহাজন আছেন, বাংলার বাইরের আছেন, হুম। সবার দর্শনটাকে আমার আইডল মনে করি। সো স্পেসিফিক আমি কোনো ব্যক্তির নাম বলাটা খুবই মুশকিল। হুম। তবে আমি আমার জীবনে আমার বাবাকে বেশ আইডল মনে করি, কারণ আমার বাবার সত্য শিক্ষাটা আজকে আমাকে এই কথাগুলো বলতে সহযোগিতা করেছে। কারণ বাবা যেইভাবে আমাকে বড় করেছেন, আমি চাই যে এইভাবে সন্তানরা বড় হোক। আপনার এই সঙ্গীত জীবন থেকে যে অভিনয় জগতে আসার এই হুম। গল্পটা আসলে কি? কেন হঠাৎ করে অভিনয় করার ইচ্ছাটা জাগলো? আসলে অভিনয়ের ইচ্ছাটা আমার জাগেনি, কখনোই জাগেনি, বা ভেতরে ছিলও কিনা তাও জানি না। একজন পরিচালক অপূর্ব আমিন, উনি প্রথম আমাকে
কল করলেন, কল করে বললেন যে, "আমি অনেক দিন ধরে একটা কথা আপনাকে বলতে চাই, বলতে পারছি না, সাহস পাচ্ছি না।" আমি তাকে অভয় দিয়ে বলতে বললাম। উনি বললেন, "আমি চাই আমার নাটকে আপনি অভিনয় করেন। ১ ঘন্টার নাটক, আপনার একটা চরিত্র অভিনয় করতে হবে, পাগলের চরিত্র।" আমি বললাম, "আমি জীবনেও অভিনয় করিনি এবং অভিনয়টা কি আমি বুঝিও না। মঞ্চেও কখনো করিনি, গ্রামের ছোট, ছোট বন্ধু-বান্ধব সবাইরা মিলে যে নাটিকাগুলো করে, সেখানেও করিনি।" উনি আমাকে বলেছিলেন যে, "ভাই, আপনি গান গাইতে জানেন এবং আপনি উপস্থাপনা করতে জানেন। তো আমি বিশ্বাস করি অভিনয়টা আপনি পারবেন। বাকিটা আমি পরিচালক, আমি এটা বের করে নেব।" উনার ৩টা সিঙ্গেল নাটক করি এবং ৩টার চরিত্র ৩ রকম। একটা পাগলের চরিত্র, একটা এমন এক মুরুব্বির চরিত্র যে আসলে সবাইকে বউ কিভাবে পালতে হয় সেটার পরামর্শ দেয়, বাট তারই ১৪টা বউ, কেউ থাকে নাই। সো যে কাজটা নিজেই পারে না, সেই কাজটা আবার মানুষকে করতে বলে, এরকম একটা চরিত্র। আর আরেকটা চরিত্র ছিল, আমি একজন উবার বা পাঠাও ড্রাইভার আচ্ছা। এবং সেইটা নিয়েই একটা গল্প, যেটা একদমই আমার থেকে বিপরীত একটা চরিত্র। তো ৩টা চরিত্র কাজ করার পর আরেকজন পরিচালক শামস করিম, উনি আমার সাথে দেখা করেন, কথা বলেন, একটা লম্বা ধারাবাহিকের কথা বলেন এবং সেই ধারাবাহিকে আমি তাকে বলেছিলাম যে আমি আসলে অভিনয় বুঝি না, এইভাবে একজনের সাথে কাজ করা হয়েছে। উনি বললেন, ৩৩-এ পাস, আপনি পাস করলে আমার চলবে। তো আমি গেলাম, আমার ফার্স্ট সিন ছিল মোশাররফ করিমের সাথে এবং মোশাররফ ভাইকে আমি বলেছিলাম যে, "ভাই, আমি অভিনয়ের কিচ্ছু বুঝি না এবং আপনাকে ১ম দেখলাম সামনাসামনি। আপনার সাথে একটা ডায়ালগ ডেলিভারি দিব, সেই সাহসটাও আমি আমি পাচ্ছি না আরকি। একটা গান গাইতে বললে হয়তো গান গেয়ে ফেলবো।" উনি শুধু আমাকে বলেছিলেন যে, "তুমি অভিনয়টাই করো না, তাহলেই হবে।" এবং তারপরে 'বউদৌড়', 'বাউকুমটা বাতাস', 'মাথা গরম ফ্যামিলি', 'ফাউল জামাই' এবং এগুলো হচ্ছে ধারাবাহিক। এই ধারাবাহিকগুলো চলছে। আরও একটা ধারাবাহিক এখন চলছে এনটিভিতে। আ মাঝখানে ৭ পর্ব সিঙ্গেল, অনেকগুলো কাজ করলাম। শুধুমাত্র ওই একটা কথার উপর নির্ভর করে যে অভিনয়টা আমি করি না। এই। আপনার একটা জিনিস কিন্তু আমরা দেখতে পেলাম যে আপনি বলছেন যে আপনি কখনো অভিনয় শিখেননি, কিন্তু আপনি হুম। অভিনয় করেছেন, এতগুলো নাটকে আপনি অভিনয় করেছেন। আবার আপনি কখনো গানও শিখেননি। খুব অল্প সময়ে আপনি কিছুদিন গান শিখেছেন। পরে এসে শিখেছি হ্যাঁ, আরকি। কিন্তু আপনি এই জগতে চলে এসেছেন। হুম। যদি গান এবং অভিনয় কোনোটাতেই যদি আপনি না যেতেন, তাহলে আপনি নিজেকে কোন পেশায় দেখতে চাইতেন? আমি কিন্তু শুরুতেই বললাম যে আমি লয়ার লয়ার হতে হতে চেয়েছিলেন। চেয়েছিলাম এবং সেইটা হতে পারিনি আমার পড়াশোনার কারণেই। আমি পরবর্তীতে রেজাল্ট খুবই ভালো, 3.76, অনার্সে 3.88, মাস্টার্সে, এখন পিএইচডি বাপরে! করছি। তো মাঝখানে এসএসসিতে জিপিএ 5 ছিল, কিন্তু ইন্টারমিডিয়েট ২ বার ফেল, 3.70 নিয়ে থার্ড টাইম পাস করলাম। তারপরে আবার রেজাল্ট ভালো, এখন শিক্ষকতাও করছি। তো চেয়েছিলাম লয়ার হব এবং সেইটা হয়নি জন্য আমি গান অভিনয় করি। আমি কিন্তু মাঝখানে একটা কথা বলেছি যে, "ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস।" তো রাইট। আমার এই আজকের এই যতটুকু আমি সফল, সেটার পেছনে আমার ওই ফেইলিউরটা কাজে লেগেছে। কারণ আমি যদি ফেল না করতাম তখন, তাহলে আজকে এই জায়গায় আসতে পারতাম না। আমি হয়তো লয়ার হতাম, হয়তো আ এখন কোনো কোর্টে থাকতাম, উকিল হয়ে ঘুরে, ঘুরে বেড়াতাম। বাট আমি তখনও জানতাম না যে আজকে অভিনয় করব, আজকে গান গাইবো। আমি এটাও জানি না কালকে আমি কি করব। আমি জানতেও চাইনি। আমি চেয়েছি যে আজকে আমার যে দায়িত্ব, আজকে আমার দায়িত্ব আপনার সাথে বসে কথাগুলো বলা, সেটা যেন ঠিকঠাকভাবে হয় এবং এই কাজটা শেষ করে আবার যদি কোনো কাজ থাকে, সেই কাজটাও যেন ঠিকঠাকভাবে হয়। কালকে কি হবে সেটা কালকে আমি আবার হয়তো কেউ আমাকে ফোন দিয়ে বলবে বা আমার সাথে হুম। দেখা করে বলবে যে কালকে এই কাজটা করতে হবে, সেটাই করব। তো আমি বিশ্বাস করি যে তুমি মানে একেকজনের বিশ্বাসের জায়গাটা তো একেক রকম। আমার বিশ্বাস, আমার ফিলসফির জায়গাটা যে আমাকে যেভাবে চালাবে আমি সেভাবেই চলব। এখন তো শিক্ষকতা করছেন। জি, এখন এই শিক্ষকতার জার্নিটা কেমন লাগছে এবং স্টুডেন্টদের ভালো। কাছে শিক্ষক রাব্বি কেমন আসলে? এটা আমার জন্য বলা খুব মুশকিল আমি কেমন। আমি ওই যে বলছিলাম যে আমি বদরাগী। আমি যেটা সঠিক সেটা সঠিক বলতে এবং শুনতে পছন্দ করি। সেই জায়গাগুলো থেকে আমার শিক্ষার্থী যারা আছেন তারা অনেকেই পছন্দ করেন, অনেকেই আম অপছন্দ করে এরকম পাইনি। নিজের সম্পর্কে যদি এভাবে বলা মুশকিল। তারপরেও আমি দেখেছি এক্সপ্রেশনে যে অপছন্দ করে এটা পাইনি। কারণ আমি ক্লিন এবং ক্লিয়ার করে বলতে এবং শুনতে পছন্দ করি। তো সেটা তাদেরকে বলি, তারা খুব সহজেই সেটা রিসিভ করে এবং কাজও হয়। হয়তো সেই জন্যই তারা আমাকে অপছন্দটা করে না। পছন্দ নাই করতে পারে কিন্তু অপছন্দও করে না। এই
আপনার গ্রামে যাওয়া হয় এখন? হ্যাঁ, আমি গ্রামে যাই কোরবানির ঈদে সব সময় যাই। মানে বছরে একটা দিন আমি ফিক্সড যে আমি কোরবানি ঈদের ১ দিন বা ২ দিন আগে যাব। ঈদের ১ দিন বা ২ দিন পরে আবার চলে আসব। সেটা করি। কিন্তু কোরবানি ঈদ ছাড়া মাঝের অন্য সারা বছরে যদি কখনো সুযোগ হয় একবার যাই অথবা যাই না। বা কখনো ৫ বার যাওয়া লাগলে ৫ বার যাই। তাছাড়া যাই না। এরকম। বাট ওটা ফিক্সড। আচ্ছা, এমন কি কোনো আপনার নিকনেম আছে যেটা আপনাকে আপনার ফ্যামিলি বা গ্রামের লোকজন, বন্ধু-বান্ধব যেটা দেয়, থাকে না যে গান গায়ক, গায়িকা একটা মানুষ, তার একটা আলাদা নাম। এরকম না। আমাকে দাদা বলতে বেশি পছন্দ করে সবাই। দাদা বলে, দাদা কেউ বলেই দাদা ভাই। ডাকে। সবাই রাব্বিদা, দাদা, আচ্ছা। হ্যাঁ, এইটা দাদু এই ধরনের কথাই বেশি বলে। আমার আসলে নামটা রাব্বি নামেই পরিচিত ছিল সব জায়গায়। হুম। যখন আমি বাউলিয়ানাতে যাই তখন কামরুজ্জামান নামটা যোগ হয়। হুম, যদিও আচ্ছা। কামরুজ্জামান নামটা আমার বাবা তিনি বিয়ে করার আগেই চিন্তা করেছিলেন তার ২ টো সন্তান হবে ছেলে এবং মেয়ে এবং ছেলের নাম হবে কামরুজ্জামান, মেয়ের নাম হবে কামরুন নাহার। আমরা আসলে আমি এবং আমার একটা ছোট বোন আছে। ওর নাম কামরুন নাহার নিঝুম, আমার নাম কামরুজ্জামান রাব্বি। সো বাবার সেই চিন্তা করা নামটা বাউলিয়ানাতে বা আমি এইভাবেই যদি বলি যে ইন্ডাস্ট্রিতে যখন আমি আসলাম, তখনই বাবার দেয়া সেই নামটা সাথে নিয়ে আসলাম। এখন যারা আমাকে চেনে কামরুজ্জামান রাব্বি নামেই চেনে অথবা যারা চেনে না নামই জানে না। কেউ, কেউ বলে ওই যে ভালানার শিল্পী, এরকমটাও বলে। ভালানার শিল্পী। হ্যাঁ। আচ্ছা, রোমান্টিক গান নিয়ে আপনার কাজটা কিরকম হয়? আপনি এই গানগুলো কেমন পছন্দ? আমার তো রোমান্টিকতা কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। আমিও রোমান্টিক গান পছন্দ করি। আমার বেশ কিছু গানও আছে রোমান্টিক। নিজের সুর করা গানও আছে, হুম। নিজের গাওয়া গানও আছে এবং মানুষ পছন্দও করেছে এরকম গানও আছে। এমন কিন্তু হয় যে অনুভূতি যখন অনেক গভীরে চলে যায় তখন কিন্তু আর সেটা ভাষায় প্রকাশ করা যায় না। হুম, হুম, হুম। তখন গানের মাধ্যমে বা সুরের মাধ্যমে সেই অনুভূতিটাকে প্রকাশ প্রকাশ করতে পায়। হয়। এরকম কোনো সুর গান বা আপনার আপনার নিজের গাওয়া কোনো গান যেটার মাধ্যমে আপনি দর্শককে অনুভূতিটা এরকমটা তো বোঝাতে চান? আছেই। যেমন আমি যদি দুটো গানের কথা বলি, একটা খুবই জনপ্রিয় গান 'সখী শিমুল তুলার বালিশে ঘুম পাড়াবো আয়।' এই হ্যাঁ। গানটা তো অনেকে মনেই করে যে এটা আমার গান না। সখী শিমুল তুলার বালিশে ঘুম পাড়াবো আয়, উবাল হাওয়ার বাতাসে চুল উড়াবো আয়, কলমি শাকের ডগাতে ফুল ফোটাবো আয়, আমন ধানের জমিতে আউশ ফলাবো আয়, আয় 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 রে সখী, আয় 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 রে সখী আমার সনে আয়, এলো চুলে সিথি কেটে আদর দেব গায়, এলো চুলে সিথি কেটে আদর দেব গায়। কি সুন্দর! এই গানটা অসাধারণ, অসাধারণ। তো অনেকে মনে করে যে এই গানটা আমার হতেই পারে না। মানে আমি সবসময় যে ধরনের গান করি। বাট আমি ওই যে বললাম আমি একজন প্রচারক হিসেবে কাজ করতে পছন্দ করি। একজন এমন প্রচারক যিনি বাংলার লোকগানগুলোকে সেই সাধক মহাজনদের কাছে গিয়ে গ্রাম থেকে হোক, গ্রামান্তর ঘুরবো, সেখান থেকে নিয়ে এসে এই নগরের মানুষের কাছে প্রচার করার একটা ছোট্ট প্রয়াস। যদি নগরের মানুষ সেগুলো পছন্দ করে, আমার জন্য অনেক বড় প্রাপ্তির। আমি সবসময় সফল সফলতার থেকেও সার্থকতাকে বেশি প্রাধান্য দিয়েছি। এবং আমি অনেক জায়গায়ই সার্থক এই কাজগুলো করেছি। একখান পান চাইলাম পান দিলে না, ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, তারপরে হলদিবাটি মরিচবাটি, আমি তো ভালা না। বেশ কিছু গান আছে যেগুলো মানে আমি গেয়েছি, তারপর এখন অনেকেই গায়, অনেকেই পছন্দ করে। এই যে এখন পান চাইলাম, পান দিলা না, এই গানটা তো আমি আপনার কণ্ঠে কিন্তু শুনিনি এখন কিন্তু এই পর্যন্ত। গানটা ১ম গাওয়া শুরু করেছিলাম আমি। এরপরে লায়লা গাইলো, হ্যাঁ। তারপরে ইসরাত জাহান জুঁই গাইলো। হুম, হুম, হুম। তারা গাইবারও ৩ বছর আগে থেকে আমি গাই এবং ফোক ফেস্টেও আমি গেয়েছি আর্মি স্টেডিয়ামে। বিভিন্ন আমার ইউটিউব চ্যানেলে আছে। লায়লা যখন গাইবে সেটাও এই গানের গীতিকার এবং সুরকার পণ্ডিত রামকানাই দাস। উনার সন্তান, সুযোগ্য সন্তান। উনি তবলা বাজান। এখন আমেরিকা বা কানাডায় আছেন। উনি আমাকে বলেছিলেন, উনার সাথে আমি যোগাযোগ হুম, করিয়ে দেই এবং উনি আমাকে বলেছিলেন যে, "রাব্বি প্রয়োজনে আমি খরচ দিব, তাও তুমিই গাও আবার একটা ভার্সন এরকম করো।" আমি বলছি, "না দাদা, এই গানটা যখন ১০ জন গাইবে, হুম, তখনই এই গানের প্রচারটা হবে, সার্থকতা হবে।" হুম। সো তারপর লায়লা গাইলো, ইসরা জাহান জুঁই গাইলো। এবং ওই সার্থকতা কিন্তু পেয়েছে হ্যাঁ, এবং গানটি নিশ্চয়ই। কারণ আমি জনপ্রিয়তাও তো পেয়েছে। কখনো এটা চাই না যে একটা গান এই গানটা দিয়ে আমাকেই চিনুক। বা থাকে না যে একখান পান চাইলাম পান দিলে না রাব্বি ১ম গেয়েছে। এটা আমার দরকার নেই। হুম। আমার কথা হচ্ছে এই গানটা যেন মানুষের কাছে পৌঁছায়।
অনেক আগে এবং গেয়েছেন কিন্তু সেই হ্যাঁ, গানটা। আমি আমি এখন থেকে 7 বছর আগে গেয়েছি, ওরা গেয়েছে 5 বছর আগে। ইউটিউবে আপনি সার্চ করলেই পাবেন। ইউটিউবে তো আমরা অবশ্যই দেখবো, যেহেতু হ্যাঁ, আপনাকে আমাদের আজকে স্টুডিওতে পাওয়ার সৌভাগ্য হয়েছে। আপনার কণ্ঠে তো না শুনলেই না। ওকে। এখন পান চাইলাম পান দিলে না, তোমার সনে কিসের পিরিতি। একখান পান চাইলাম পান দিলে না, তোমার সনে কিসের পিরিতি। এগো তোমার সনে কিসের পিরিতি, এগো তোমার সনে কিসের পিরিতি, পিরিতি গো তোমার সনে কিসের পিরিতি। আমি প্রেম করব না তারও সনে, যে জন প্রেমের ভাবনা জানে, সেই প্রেমেতে হয় না বসতি। আমি প্রেম করব না তারও সনে, যে জন প্রেমের ভাবনা জানে, সেই প্রেমেতে হয় না বসতি। এগো সেই প্রেমেতে হয় না বসতি, এগো সেই প্রেমেতে হয় না বসতি। বসতি গো তোমার সনে কিসের পিরিতি। একখান পান চাইলাম পান দিলে না, তোমার সনে কিসের পিরিতি। চমৎকার! গান শুনলে যেন মন্ত্রমুগ্ধ হয়ে আরো শুনতে ইচ্ছে একটা করে। অভিমানী গান আসলে। এই পানের গল্পটা একটু ভিন্ন রকম। একটা সময় ছিল যখন ছেলে মেয়েদের মধ্যে পানের আদান প্রদান হলেই তারা বুঝতো যে তাদের একটা প্রেম ভালোবাসার সম্পর্ক হবে। এখন যেমন এসএমএস করা হয়, মেসেঞ্জারে মেসেজ দেওয়া হচ্ছে বা কত কিছু আধুনিক আহ, বিষয়গুলো তৈরি হয়েছে। হুম, তার আগে ছিল চিঠি, হুম। তারও আগে ছিল পান। তো বিশেষ করে সিলেট অঞ্চলে এটা অনেক বেশি হতো যে একজনের, একটা মেয়ের থেকে একটা ছেলে পান নিবে বা একটা মেয়ে একটা ছেলেকে পান দিবে, এটার মানে হচ্ছে তাদের একটা সম্পর্ক আছে। সেই খুনসুটি থেকে এই গানটা, একখান পান চাইলাম পান দিলে না, তোমার সনে কিসের পিরিতি। অনেক রকমের গল্প থেকে এই গানগুলো উঠে আসে। আর হুম। রাধা রমণের গানগুলো আপনাকে কিভাবে প্রভাবিত করে? আসলে কি আমি বলছিলাম যে রাধারমণ দত্ত, সিলেট বেল্টে যদি বলি হাসন রাজা, শাহ আব্দুল করিম, কারি আমির উদ্দিন, দূরবীন শাহ, হুম, আরকুম শাহ, যারাই আছেন টোটাল সিলেট বেল্টে, সৈয়দ শাহনুর, প্রত্যেকের গান বা প্রত্যেকের দর্শন আমাকে ভীষণভাবে প্রভাবিত করে, বা তাদের দর্শনেই মূলত আমার সামনে এগিয়ে যাওয়া। তাদের দর্শনগুলো ফলো করি জন্যই হয়তো আমি এই কথা বলতে পারি, এভাবে গাইতে পারি। তো রাধারমণ দত্ত এমন একজন সাধক ছিলেন যার গানের মধ্যে রাধাকৃষ্ণের প্রেম, রাধাকৃষ্ণের বিচ্ছেদ, রাধাকৃষ্ণ সম্পর্কিত গানগুলো বেশি উঠে এসেছে। এবং ধামাইল ছন্দে তার এই গানগুলো রচিত হয়েছে সব থেকে বেশি। অনেক সময় বলা হয় যে আধুনিক এই ধামাইলের যেন জনকও রাধারমণ দত্ত। ধামাইল যদিও আরও অনেক পুরনো একটা বিষয়, সেই শ্রীকৃষ্ণ কীর্তনেও ধামাইলের ইনফরমেশন পাওয়া যায়। তো হ্যাঁ। ধামাইল অনেক আদি একটা বিষয়, কিন্তু আধুনিক কালে এই ধামাইলগুলোকে এত বেশি পরিচিত এবং মানুষের কাছে পৌঁছানোর পেছনে সব থেকে বড় হাত আমি বলবো রাধারমণ দত্তের। এবং আচ্ছা। রাধারমণ দত্তের প্রত্যেকটা গানই, যেমন যে গানটা গাইলাম একখান পান চাইলাম পান দিলে না, এই গানের সুরটাও কিন্তু রাধারমণ দত্তের একটা বিখ্যাত গানের সুর। আচ্ছা। আমি রব না গৃহে বন্ধু বিনে পান প্রাণ বাঁচে না। তো এই যে পানের গানটা আর এই গানটার সাথে কিন্তু একটা মিল আছে, কারণ ওই অঞ্চলে বা লোক মানুষরা কখনোই সুর নিয়ে এত বেশি রেষারেষি করতেন না। হুম, হুম। তারা তাদের বাণীগুলোকে প্রচার করার চেষ্টা করতেন। সেই জায়গা থেকেই হয়তো পণ্ডিত রামকানাথ দাস এইভাবে রচনা করেছেন। তো রাধারমণ দত্তের গানগুলো শুধু আমার না, এই বাংলার লোকসংস্কৃতিতে, লোকগানে, স্পেশালি লোকশিল্পীদেরকে খুব প্রভাবিত করে। আপনি তো ধামাইলের কথা বললেন, হুম। ধামাইল গানগুলো, সেইগুলোর চর্চা কি আপনার মধ্যে এখন আছে? আমি তো করি ধামাইল। রাধারমণ দত্তের গান যখন গাই তখন ধামাইল গাই। এটা একটা অংশ আমাদেরকে ধামাইল শোনা যাবে? মানে খুব মজার। ধামাইল একটা নৃত্য থাকে। ধামাইল এই হাতগুলো নেচে, নেচে করে এটা। আচ্ছা। ধামাইল বিভিন্ন ধরনের হয়ে থাকে। লাইক বিয়ে বাড়িতে এক ধরনের ধামাইল হয়। তারপরে মুখে ভাত থাকে, বাচ্চাদের অন্নপ্রাশন হুম, যেটাকে বলে, মুখে ভাত দেয়। সেই অনুষ্ঠানে এক ধরনের ধামাইল হয়। যেমন বিয়ে বাড়ির ধামাইলতে দেখা যায় যে বর বা কনের মা, খালা তারা কিন্তু কিছু, কিছু গান গাইতে পারবে না। কারণ আচ্ছা। তাদের সম্পর্কের কারণে পারবে না। আবার কিছু গান থাকে ধামাইল যেগুলো কিন্তু ওই মা খালাই গাইবে যখন বাচ্চার অন্নপ্রাশন হচ্ছে, বাচ্চার মুখে ভাত দেওয়া হচ্ছে। তখন কিন্তু হয়। তো এই যে ধামাইল গানের বিভিন্নতা, হুম। এইটা ভীষণ ভালো লাগার। তো ওই নাচে আর গায় সবাই, এবং সেই একখান পান চাইলাম পান দিলে না এই ছন্দেই মূলত হুম, ধামাইলটা হুম। চলে। যেমন রাধারমণ দত্তের একটা বিখ্যাত গান,
এমন মায়ার খান্দন আর খান্দনা, রাই বিনোদিনী, রাই বিনোদিনী, এমন মায়ার খান্দন আর খান্দনা, রাই বিনোদিনী, রাই বিনোদিনী, এমন মায়ার খান্দন আর খান্দনা, রাই বিনোদিনী, রাই বিনোদিনী। এই যে রাধাকৃষ্ণের বিচ্ছেদ নিয়ে রাধারমণ দত্ত রচনা করলেন, যে রাই বিনোদিনীর মানে রাধাকে বলছেন কোনো একজন কথক, কথক মানে হচ্ছে থার্ড পারসন, যিনি বলছেন যে এমন মায়ের কান্দন আর কান্দনা, আর যদি মায়ের কান্দন কেন্দ্রে তো কোনো লাভ নেই, আর তো শ্যাম আসবে না, যে চলে গেছে অভিমান করে সে আর আসবে না। বিভিন্ন পর্বে বিভিন্ন রকম গান থাকে রাধাকৃষ্ণের লীলা। আমরা যদি দেখি শ্রীকৃষ্ণ কীর্তনের যে বর্ণনাগুলো, সেখান থেকে বহু অংশ এখানে এসেছে। বিভিন্ন সাধকদের গানে এটা এসেছে, রাধারমণের গানে অনেক বেশি এসেছে। এই আপনি কি কখনো কোথাও কীর্তন গেয়েছেন? না, আমি কখনোই কীর্তন গাইনি। আমি কীর্তন শুনেছি অনেক, দেখেছি অনেক, কখনো গাইবার চেষ্টাও করিনি। গান সম্পর্কে জানতে হলে কিন্তু গান নিয়ে অনেক পড়াশোনা করতে হয়, এবং আপনি তো এখন গান নিয়ে গবেষণাই করছেন। আসলে কি, এই যে গবেষণার ব্যাপারগুলো খুব বেশি গ্রামাটিক্যাল বানিয়ে ফেলি আমরা। আমার কাছে মনে হয় যে গানটা আমি গাইবো, সেই গানটার প্রেক্ষাপট যদি আমি জানতে চাই, যেহেতু আমার গানটা গাইতে হবে, আর গাইতে গেলে আমি যদি প্রেক্ষাপট না জানি কিভাবে গাইবো, ওই আবেগটাই হয়তো আসবে না। আসবে না, হয়তো কেন আসবেই না। তো যদি আবেগটা আমি আনতে চাই, জানতে চাই, যেমন আমি যদি আপনাকে নিয়ে কিছু বলতে চাই, এখন হৃদিকে নিয়ে একটা কথা বলতে গেলে হৃদি সম্পর্কে আমার জানতে হবে। তো আমি একটা গান গাইবো, একটা কীর্তন অঙ্গের গান গাইবো, কীর্তন কি সেটা জানতে হবে। এই গানটা কে রচনা করেছেন, কেন রচনা করলেন, কোন প্রেক্ষাপটে এই গানটা রচনা করেছেন, গানের বাণীগুলো পড়ে কি মেসেজ দিতে চায়, এগুলো যদি আমি না জানতে পারি, আমি তো গাইতে পারবো না। মূলত আমি গাইতে চাই, সেই উদ্দেশ্যেই গানের পেছনে আমার দৌড়ানো। এক একটা গান ধরে ধরে পিছনে যখন আগাই, তখন দেখলাম একটা সময় গিয়ে যে না, অনেক কিছু আমাকে জানতে হবে, এই জানার তাগিদে তখন দৌড়াই। কিন্তু এমন না যে আমি ঘটা করে বসি যে আমি জানবো। যেই গানটা আমার কাছে আটকে যায়, সেই গানটা বা নতুন একটা গান পেলাম, নতুন একটা শব্দ পেলাম, সেটা নিয়ে আমি এখন খোঁজা শুরু করে দিই, যেটা তাহলে আমাকে এখন জানতে হবে। এইভাবেই আসলে হয় গবেষণা, তো এরকমই, রিসার্চ, নতুন করে আবার খোঁজ করা। এখন কোন গানগুলো নিয়ে কাজ করছেন এবং আপকামিং কি কি কাজ আসছে আপনার? আসলে এইভাবে বলা আমার জন্য খুব মুশকিল, কারণ একটা সময় ছিল যখন আমি বলতামও বা কাজও করতাম এইভাবে, যে আমার এই 5টা গান আসবে, এগুলোর অডিও রেডি, এখন ভিডিও আসবে। সত্যি কথা বলতে লাস্ট 1 বছর আমি এভাবে কাজ করছিই না। আমি যেমন গত পরশুদিনও 2টো গানের অডিও রেকর্ডিং করলাম, ভয়েস দিলাম। সেই গানগুলো কবে আসবে সেটা আমি জানি না। তো এইভাবে প্রতিনিয়তই 1টা 2টা 3টা গানের ভয়েস, মাসে অন্তত 10টা গানের ভয়েস দেওয়া হচ্ছেই আমার, নতুন গান রেকর্ডিং করা হচ্ছে। সেগুলো কবে আসবে সেটা আমি জানি না, কারণ সব কিছু মিলে তারাও হয়তো রেকর্ড করে স্টক করে রাখছে, যে সময় সুযোগ মিলে গেলে ভিডিও করবে, এরপর আপলোড করবে। বাট আমি ব্যস্ত বিশেষ করে সাধক মহাজনদের কিছু গান নিয়ে। যেমন আমি সিলেট অঞ্চলের কথাই বললাম, সুনামগঞ্জের সাধক কারি আমিরুদ্দিন আহমেদ, ওনার বিখ্যাত অনেক গান আছে, এবং কিছু গান আছে যে গানগুলো উনি গেয়েছেন। উনি 1960 সাল থেকে 2003 সাল পর্যন্ত টানা গান করেছেন। এরপরে 2018 পর্যন্ত উনি একটু দেশের বাইরে ছিলেন, তখন গানগুলো করেননি। এখনও খুব সিলেক্টিভ মানুষদের সাথে তিনি বসেন। 84 ইয়ার্স ওল্ড উনি, ওনার সাথে আমি দেখা করেছি 2বার। সো ওই মহাজনের কিছু গানগুলো প্রচারের চেষ্টা করে যাচ্ছি, এবং বেশ কিছু গানও অলরেডি মানুষের কাছে পৌঁছে গেছে। তোমারই নাম ভরসা, ভালোবাসা আমারই ঈমান, এই গানটা শুনছেন, আল্লাহর রহমত বর্ষিত হোক, অনেকগুলো গান আছে যেগুলো নবীর শানে, আল্লাহর শানে গানগুলো, এগুলো শুনছেন। এছাড়া ওনার গান লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, তারপরে হচ্ছে অনেক বিখ্যাত বিখ্যাত ওনার গান আছে, কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না, এগুলো সব ওনার গান। তো সেই মানুষটার এখনও জীবিত এমন একজন সাধক মহাজনকে সাক্ষাতে দেখতে পেয়েছি, তো তার সাথে কথা বলেছি, তার নিজের কণ্ঠে গান শুনেছি, সামনাসামনি বসে মোবাইলে রেকর্ড করতে পেরেছি। সেই গানগুলো একটু প্রচার, বা এই ধরনের যে গানগুলো, অপ্রচলিত গানগুলো, সেই গানগুলোকে প্রচারের উদ্দেশ্যেই বেশি দৌড়াদৌড়ি, বা সেটা নিয়ে বেশি কাজ করছি। পাশাপাশি নতুন গানের কাজ তো ভয়েস দিচ্ছি, রেকর্ডিং হচ্ছে। প্ল্যান করে কোনো গান সামনে আসবে বা এই কাজ করছি সেটা না, আপাতত এইসব নিয়ে আছি।
আচ্ছা, আমরা আড্ডা দিতে দিতে প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি ওকে। এবং আপনার কাছে শেষে এসে জানতে চাইবো যে কেমন লাগলো আজকের প্রোগ্রামটা সব আমার মিলিয়ে? খুব ভালো লাগলো। মানে এত চমৎকার একটা আয়োজন যেখানে মন খুলে কথা বলতে পারলাম এবং আপনার জানতে চাওয়ার বিষয়গুলো ভীষণ ভালো ছিল। কারণ এই কথাগুলো আমি তো বলতে চাই, কিন্তু প্রসঙ্গ না উঠলে তো কথাগুলো বলা যায় না। সো আপনি এমন প্রশ্ন করেছেন যেগুলো আমাদের টোটাল আয়োজনটা খুব প্রাসঙ্গিক ছিল এবং আমরা একটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা এমন টপিকে ছিলাম, আমার মনে হয় যারা লোকগান প্রেমী, লোকগান সম্পর্কে জানতে চায়, তারা অনেক কিছুই আমাদের এই আয়োজন থেকে আমরা শেয়ার করতে পেরেছি অনেক কিছু। এবং আপনাকে পেয়েও আমরা খুবই আনন্দিত। থ্যাংক ইউ সো মাচ এগেইন। থ্যাংক ইউ। এবং আমরা দর্শকদের কাছে থেকেও বিদায় নিব। তবে হুম, যাওয়ার আগে আপনার কাছ থেকে একটা ছোট্ট আরেকটা গান শুনবো যেটা আপনার পার্সোনালি ফেভারিট এবং আপনার কাছে মনে হয় যে দর্শকও সেই গানটা খুব পছন্দ করে। ওকে। আমার তো আসলে সব গানই ভালো লাগে। দর্শকরাও, ওকে, আমার নিজেরই আরেকটা গান গাই, যেটা দর্শকরা আই থিংক পছন্দ করবে, কারণ এর মধ্যে পছন্দ করেছে। আমি বামুন হইয়া চাঁদের পানে হাত বাড়ামু না, আমি বামুন হইয়া চাঁদের পানে হাত বাড়ামু না, বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না, বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না, বন্ধু আমার আসমানের পরি, আমি মানুষ হইয়া কেমনে তারে বুকেতে ধরি, বন্ধু আমার আসমানের পরি, আমি মানুষ হইয়া কেমনে তারে বুকেতে ধরি, তাই তো বন্ধু আমার প্রেমে মন মজাইল না, ওরে তাই তো বন্ধু আমার প্রেমে মন মজাইল না, বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না, বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না। অসাধারণ এবং অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাকে পেয়ে খুবই আনন্দিত এবং দর্শকদের কাছ থেকেও বিদায়টা নিয়ে নিব। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের অতিথির গল্প এবং গান আপনাদের ভালো লেগেছে। এবার আমাদের বিদায় নেওয়ার সময় আবারও দেখা হবে। টিল দেন স্টে টিউনড উইথ বাংলা নিউজ 24।